ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হল জাতিসংঘ। ইউএনএইচসিআর এর সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক সই। রাজধানীর তুরাগ নদে ট্রলার ডুবি মা ও 2 শিশু সহ 5 জনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ 2 জন, সন্ধানে অভিযান চলছে। 24 ঘন্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যু বেড়েছে। এপ্রিলের মধ্যে 70% মানুষ টিকার আওতায় আসবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ষষ্ঠীর মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। প্রতিমায় রঙের শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রসঙ্গ। রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজার সহ ভাসানচরে সম্পৃক্তকরণ বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচসিআর এর সমঝোতা স্মারক সই হয়েছে। দুপুরে সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ ও দুর্যোগ সচিব মোহাম্মদ মহসিন এবং জাতিসংঘের পক্ষে ইউএনএইচসিআর এর বাংলাদেশ প্রতিনিধি ওহানেস ভন্ডার ক্লাও এই সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেয়াই সরকারের মূল লক্ষ্য। বর্তমানে 18,000 রোহিঙ্গা ভাসানচরে রয়েছে। জানুয়ারির মধ্যে 80,000 যাবে বলে জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মোহাম্মদ মহসিন। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাতিসংঘের প্রতিষ্ঠানসমূহের ভাসানচরে সম্পৃক্তকরণ বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে জাতিসংঘের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সচিবালয়ে বাংলাদেশ সরকারের পক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচসিআর এর প্রতিনিধি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের কার্যক্রম এবং পরিকল্পনা তুলে ধরেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। Finally, they have taken a good and correct decision in time, and I think it will help the government of Bangladesh to continue the humanitarian support in Bhasanchar. সমঝোতা স্মারক নিয়ে কথা বলেন ইউএনএইচসিআর এর প্রতিনিধি। This MOU is a clear expression of the close and continuous cooperation between the government and the UN in the ongoing Rohingya humanitarian response. রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সবশেষ তথ্য এবং পরিকল্পনা জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব। গত 3রা ডিসেম্বর থেকে 4 এপ্রিল 2021 পর্যন্ত 18,846 জন সেই মিয়ানমার নাগরিককে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে এবং আগামী 3 মাসে আমরা আশা করছি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে আরও 80,000 সেই মিয়ানমারের নাগরিককে সেখানে আমরা নিয়ে যেতে পারব। খাদ্য, নিরাপত্তা, সুপেয় পানি এবং অনানুষ্ঠানিক শিক্ষার বিষয়গুলো এই সমঝোতা স্মারকে গুরুত্ব দেয়া হয়েছে। সাইদুর রহমান আবির, মাইটিভি। গাবতলীর তুরাগ নদে ট্রলার ডুবির খবর। রাজধানীর গাবতলীর তুরাগ নদে ট্রলার ডুবির ঘটনায় মা ও 2 শিশু সহ 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও 3 জন। ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। সাভার থানা এলাকায় বড়দেশি পাড়ায় ভাড়া থাকতেন শ্রমিকরা। সুনামগঞ্জ থেকে কাজের সন্ধানে ঢাকায় আসা তাদের প্রতিদিনের মতো সকালে রাজগ্রুপ ঘাট থেকে গাবতলীর দীপনগর ঘাটে আসছিল হতভাগ্য শ্রমিকরা। নদীপথে আসার সময়ে তাদের ডিঙ্গি নৌকাটি ডুবে যায় অন্য এক মালবাহী ট্রলারের ধাক্কায়, যাদের মধ্যে 8 জনই ছিল একই পরিবারের। এভাবেই যে দুঃখজনক ঘটনা ঘটতে পারে কল্পনা করতে পারেননি নিম্ন আয়ের এই মানুষগুলো। 35 বছর বয়সী শফিকুল তার এক সন্তান সহ নিজে সাঁতরিয়ে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও তার স্ত্রী শালিকা এবং তার সন্তান সহ 3 জন নিখোঁজ রয়েছেন। তার খালা উঠছে পানি তুলতে গিয়া, আর আমার এক ছেলে উঠছে, আর একটা লোক হচ্ছে মাইয়া মানুষ নাসিমপুরে। আমার বাইরে উঠলে রয়েছে, আমার এক মাইয়ে রয়েছে। নদীর পাড়ে স্বজনের মরদেহ খোঁজে অপেক্ষায় আছেন তিনি। মরদেহ পেলে পোস্টমর্টম ছাড়াই গ্রামের বাড়িতে দাফন করতে চান তিনি। নিউ কোথাও হচ্ছে আমার মাইয়া আছে, আমার বাইরে উঠলে আছে।
লাভ দিছি, লাভ দিয়ে সাথে দিছি, হাতে দিছি। উদ্ধার অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। উদ্ধার কাজের জন্য তুরাগে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বহুত শত শত বাল্কহেড ফিরে যাচ্ছিল, তো তাদের এখন কোনটা ঘাতক, তো আমরা তো একটা মার্ডার কেস হবে, এই সংক্রান্ত একটা হত্যা মামলা হবে। এই হত্যা মামলার সুবাদে আমরা তদন্ত করে আমরা ফাইন্ড আউট করব যে সে ঘাতক বাল্কহেড কোনটি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ডিঙ্গি নৌকাটিতে 18 জনের মতো যাত্রী ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা, যা ধারণ ক্ষমতার বেশি বলে মনে করছে ফায়ার সার্ভিস। একজন মহিলা এবং 2 জন শিশুকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি এবং আমাদের ডুবুরি ডিঙ্গি নৌকাটি আইডেন্টিফাই করে এবং পরবর্তীতে BIWT এর জাহাজের মাধ্যমে আমরা এখানে এটাকে তুলতে সমর্থ হই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবারে করোনা প্রসঙ্গ। দেশে 24 ঘন্টার ব্যবধানে করোনার মৃত্যু আবার বেড়েছে, তবে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। গত 24 ঘন্টায় করোনা সংক্রমিত 20 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 415 জন। আগের দিন করোনায় 7 জনের মৃত্যু হয়েছিল, আর রোগী শনাক্ত হয়েছিল 645 জন। সর্বশেষ 24 ঘন্টায় 16,925 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 2.45%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে 15,61,878 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছে 27,674 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 20 জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে 9 জন। এছাড়া চট্টগ্রামে 4 জন, রংপুরে 3 জন, ময়মনসিংহে 2 জন এবং খুলনা ও বরিশাল বিভাগে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশের 50% এবং মার্চ এপ্রিলের মধ্যে 70 থেকে 80% মানুষ টিকার আওতায় আসবে। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে সদর ও সাটুরিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল পূজা মণ্ডপের উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। আনন্দ করবেন, প্রার্থনা করবেন, কিন্তু আনন্দটা এমনভাবে করবেন না যেখানে অতিরঞ্জিত হয়ে যায়। যেটা আগেই বলেছি যে আমরা আনন্দে করতে যেয়ে আমরা একটা বিপদ ডেকে আনলাম, সংক্রামিত হয়ে গেলাম, সেই আনন্দই একটা দুঃখ টেনে আনলো, একটা বিপদ টেনে আনলো, এটা জানি না হয়। রাজনৈতিক খবর। ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি ঘোমটা পরে অংশ নিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। সকালে বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি আহ্বান জানান। তিনি বলেন, নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির 1 দফার আন্দোলনের রঙিন খোয়াবো অচিরেই দুঃস্বপ্নের রূপ নেবে। ওবায়দুল কাদের আবারও বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, পরবর্তী জাতীয় নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে। তাদেরকে আমরা বলবো, ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎসাহস প্রদর্শন করুন। শেখ হাসিনার সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি। বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না। নিরপেক্ষ সরকারের দাবিতে 1 দফার আন্দোলনে রঙিন খোয়াবো অচিরেই দুঃস্বপ্নের রূপ নেবে। বিদেশে অবস্থানকারী কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব প্রবাসীদের নিয়ন্ত্রণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হবে। যারা বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশকেও অবহিত করা হচ্ছে। দুপুরে মৌলভীবাজারের জুড়ি উপজেলার নবনির্মিত জুড়ি থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাইবার ক্রাইম যারা করছেন তা সরকারের দৃষ্টিগোচর হচ্ছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল। তারা যদি আমাদের দেশের সিটিজেন হয়ে থাকে, তাদের আমাদের আইন অনুযায়ী তাদের বিচার করার ব্যবস্থা আমরা করব। আর আমরা যারা বিদেশে গিয়ে বিদেশি সিটিজেন কিংবা বিদেশি অবস্থান করে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছেন, আমরা সেই জন্য ব্যবস্থা গ্রহণ করছি, সেই দেশকে আমরা জানাচ্ছি এবং এই আপনার ফেসবুক, ইউটিউব এগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করছি
তারা যেন এইগুলোকে কন্ট্রোল করে সেই জন্য আমরা আবেদন রাখছি। সংবিধানকে সুষ্ঠুভাবে রূপ দিতে না পারলে সঠিক গণতন্ত্র চর্চা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য সরকারের প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠন করতে হবে। দলের বনানী কার্যালয়ে বিএনএফ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইকবালের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গণতন্ত্রের সঙ্গে আমাদের সংবিধানের শাসন ব্যবস্থার একটা বড় ধরনের সংঘর্ষ আছে আমি মনে করি। যে আমি যদি মূলনীতিতে গণতন্ত্রের চর্চার কথা বলি, আর যেখানে আমি যেভাবে আমরা দেশ পরিচালনার যে বিধিবিধানগুলো দিয়েছি সেটার সঙ্গে একসঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। বলছি গণতন্ত্র, কাজ করছি আর একটা, এবং সেই বিষয়ে আমরা একমত। খালি আমরা চাই যে ক্ষমতার ভাগাভাগিতে যেন আমরাও থাকতে পারি। এটি হলো আমাদের রাজনীতি। এই রাজনীতি দিয়ে দেশ ও জনগণের মঙ্গল হবে না। আগামী জাতীয় নির্বাচনে কর্মপন্থা নির্ধারণে বিভিন্ন পর্যায়ে নেতাদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে পেশাজীবীদের সাথে মতবিনিময় করছেন বিএনপির শীর্ষ নেতারা। বিকেলে রাজধানী গুলশান চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে সভায় অংশগ্রহণকারীরা অধিকাংশ নেতা দাবি আদায়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার পক্ষে মত দেন। মতবিনিময় সভায় বক্তব্যের বিষয়ে সিনিয়র সাংবাদিক ডক্টর মাহবুবুল্লাহ জানান, আন্দোলন সংগ্রামে জনগণের সম্পৃক্ততা খুবই জরুরি, তা না হলে গণতন্ত্র ব্যাহত হবে। যারা আন্দোলন করবেন তারা এটা মনে রাখবেন যে আন্দোলন যেন কোনো রকম যেটাকে বলা যায় যে সহিংসতা তার রূপ না নেয়। সাধারণ মানুষের অংশগ্রহণ যদি না থাকে, শুধু কর্মী বা ক্যাডার দিয়ে তা আন্দোলন হয় না। এবারে অন্যান্য প্রসঙ্গ। প্রতারণা আর জালিয়াতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া কথিত অতিরিক্ত সচিব আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 1.5 কোটি টাকা মূল্যের প্রাডো গাড়িতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সচিবালয়ে ছিল তার অবাধ যাতায়াত। কাদের সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন আব্দুল কাদের, রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানতে চাওয়া হচ্ছে সেসব বিষয়। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার KM হাফিজ আখতার এসব তথ্য জানান। শিলি রোজা রিপোর্ট। নাম তার আব্দুল কাদের মাঝি। 10ম শ্রেণী পর্যন্ত পড়া এই কাদের ভয়ঙ্কর এক জালিয়াত। রাজধানীতে অফিস খুলে বছরের পর বছর জালিয়াতি করে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যাওয়া আব্দুল কাদেরকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্রসহ জালিয়াতি করে বানানো আইডি কার্ড, ভিজিটিং কার্ড ও কয়েকটি ব্যাংকের বিপুল চেক বই। তার কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 1 রাউন্ড গুলি পাওয়া যায়, একটি ওয়াকিটকি পাওয়া যায়। তার কাছে অফিসিয়াল আইডি কার্ড অতিরিক্ত সচিবের পাওয়া গিয়েছে, অতিরিক্ত সচিবের ভিজিটিং কার্ড, তাদের মোবাইল ফোন। তার কাছে একটি প্রাডো গাড়ি পাওয়া গিয়েছে, যার মূল্য প্রায় 1,20,00,000 টাকা। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জালিয়াতির বিষয়ে কথা বলেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার। জানান, আশ্রয়দাতাদের খোঁজ চলছে। আব্দুল কাদের চৌধুরী যেভাবে কাজগুলি করতো, তার একটি হলো সে 2004 থেকে 2006 সালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে শত শত মানুষের কাছ থেকে সরকারি অনুদানের বাড়ি এবং খামার তৈরি করার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দেশের আলোচিত ব্যক্তি প্রিন্স মুসা বিন শমসের কাছ থেকে 20 কোটি টাকার চেক নিয়েছেন আব্দুল কাদের। হয়েছেন তার লিগ্যাল অ্যাডভাইজার। এছাড়াও হয়েছেন ভুয়া অতিরিক্ত সচিব। আমরা জানি বাংলাদেশের ধনকুবের একদম বিশিষ্ট ধনকুবের প্রিন্স মুসা বিন শমসের তার লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে সে পরিচিত এবং অনেকগুলি ছবি তার কাছে পাওয়া যায়। এই ঘটনায় জড়িত তার স্ত্রী ও 2 সহযোগীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শিউলি রোজা, মাটিভি, ঢাকা। লক্ষ্মীপুরের রায়পুরের কাজীর দিঘির পাড় আলিয়া মাদ্রাসায় 10ম শ্রেণীর 7 ছাত্রের চুল কেটে দেয়া সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবিরকে আটক করেছে পুলিশ। ছাত্রদের চুল কেটে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর একজন ছাত্রের অভিভাবক থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়। রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল জানান, শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সরেজমিনে গিয়ে মাদ্রাসা সুপার, চুল কাটা ছাত্র, তাদের অভিভাবক ও অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলে সত্যতা পান বলে নিশ্চিত করেন রায়পুর থানার উপপরিদর্শক। আমরা চুল কাটিনে পরে আমরা তো শিক্ষকতা করি, আমাদের শিক্ষকতা পেশা।
তা আমরা তো আসলে শিক্ষার্থীদেরকে পড়াতে গেলে ওদেরকে শাসন করতে হয়। ওই মঞ্জুর কবির সহ অন্যান্য যারা দোষী হয় তাদেরকে আমরা বিচারের আওতায় আনার জন্য আদালতে সোপর্দ করার জন্য আমরা আগাচ্ছি, এবং বিষয়টা যেহেতু তদন্তাধীন, এর সাথে যারা যারা জড়িত আমরা সবাইকে আইনের আওতায় আনব। শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গ। ষষ্ঠীর মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। রঙের আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙে। সব ধর্মের মানুষ মিলেই চলছে মণ্ডপ তৈরির কাজ। দোকানে বেড়েছে কেনাকাটা। করোনা সতর্কতার বিষয়টি মাথায় রেখেই রাজধানীর শাঁখারীপট্টিতে পুরো দমে চলছে পুজোর প্রস্তুতি। জাহিদ আহমেদ বাবুর আরেকটি রিপোর্ট। শারদীয় দুর্গোৎসব শুরুর বাকি মাত্র দুদিন। বুধবার মহালয়ার মাধ্যমে সূচিত হয়েছে দেবীর আগমনী বার্তা। মা দুর্গাকে বরণ করে নিতে রাজধানীর শাঁখারী বাজারে পুরোদমে চলছে পুজোর প্রস্তুতি। দুর্গাপূজাকে বলা হয় সার্বজনীন উৎসব, আর তাই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব ধর্মের মানুষ মিলেই চলছে মণ্ডপ তৈরির কাজ। এটা একটা শিল্প, ওনাদের উচিলায় আমরা এই কাজটা করতেছি। আমগো 2 টাকা ইনকাম হইতেছে, ওনাদেরও উৎসব হইতেছে, সবাই আনন্দিত। দুর্গাপূজা মানেই শাক শাখা সিঁদুর, তাই পুরান ঢাকার মার্কেটে মার্কেটে এখন পুজোর কেনাকাটায় ব্যস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ। শাঁখারী বাজারে আসছি শাখা কেনার জন্য, কারণ এখানে আমাদের ঐতিহ্যপূর্ণ শাখা পোলা কেনাকাটা, শাড়ি, কসমেটিক, শাখা পোলা। হ্যাঁ, বড় বোনের কাছ থেকে এটাই চাইছে পূজা উপলক্ষে যে রাধাকৃষ্ণ নেবে, তাই বড় বোন নিয়ে আসছে, রাধাকৃষ্ণ কিনলাম। পূজার অত্যাবশ্যকীয় অনুষঙ্গ মিষ্টান্ন, লাড্ডু, জিলাপি, আমৃতির দোকানে ব্যস্ত কারিগররা। সনাতন ধর্ম অবলম্বীরা বলছেন এবার দুর্গাপূজার মূল প্রার্থনা থাকবে করোনা মুক্তি। মা সবার সুখ কামনা করি, সবার সুখে থাক। এই যে একটা সমস্যা আসলো বিশ্ব মহামারী, সেটা থেকে যাতে আমরা মুক্তি পাই, পরিত্রাণ পাই। মার কাছে দেশে শান্তি আসুক, করোনা ভাইরাস দূর হয়ে যাক। রোববার মণ্ডপে উঠানো হবে মা দুর্গাকে। এর মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ও শুভ দিনের সূচনা কামনা করছেন পূজারীরা। রবিবার নাগাদ আমাদের ওই প্রতিমা কাজ শেষ হবে রাত্রে। সোমবার দিন থেকে অনুষ্ঠান, রবিবার থেকে বিকাল থেকেই প্রতিমা নিতে থাকবে স্টেজে। শারদীয় দুর্গোৎসব ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী সার্বক্ষণিক নজরদারি রাখছে বলে জানান কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। আসলে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে বলতে আছে ওইভাবেই আমরা প্রস্তুতি নেব এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। করোনার কালো সময় পেরিয়ে এবারে দুর্গা উৎসব স্বস্তির হবে এমন প্রত্যাশা সনাতন ধর্ম অবলম্বীদের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সাতক্ষীরার 581টি মণ্ডপে চলছে দেবী দুর্গার প্রতিমা রং তুলির কাজ। এদিকে ঢাকার আশুলিয়ার 68টি পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অশুভ শক্তি বিনাশের মাধ্যমে মর্তে শান্তি প্রতিষ্ঠা করবেন 10 ভুজা দেবী। প্রতিনিধি ফয়জুল হক বাবু ও আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। শিল্পের সবটুকু ধ্যান যেন রং তুলিতে। আর মাত্র একদিন পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর তাই সাতক্ষীরার প্রতিটি মণ্ডপে মণ্ডপে চলছে বিরামহীন কাজ। ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পূজাটা এবার কিভাবে হচ্ছে এবং যে রং শিল্পীরা তারা ব্যস্তভাবে তাদের প্রতিমাকে সাজাচ্ছেন। 11 অক্টোবর ষষ্ঠীর মাধ্যমে আমাদের দুর্গা প্রতিমা পূজা শুরু হবে। করোনার সংক্রমণ কম থাকায় এবছর কাজের চাপও বেশি, তাই দিনরাত পরিশ্রম করতে হচ্ছে তাদের। 4টি প্রতিমা কমপ্লিট করে দিয়েছি, আর অন্যবারেতে এবার অনেক ভালো। তবে এবছর রং সহ জিনিসপত্রের দাম বেশি হলেও মজুরি ভালো পাওয়ায় আনন্দের সাথে কাজ করছেন প্রতিমা শিল্পীরা। টাকার পরিমাণও বেশি দিচ্ছে কমিটি, একেবারে কাজের ভালো। যেহেতু করোনা সংক্রমণ কম, সেজন্য আমরা আনন্দ সহিত কাজ করতে পারছি। করোনার কারণে দীর্ঘ 2 বছর পর উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব পালনের প্রত্যয় আগত দর্শনার্থীদের। মন্দিরের মূর্তিগুলো সুন্দর করে তুলছে। মায়ের কাছে একটা চাওয়া, আমাদের জন্য সকল বিপদ মুক্ত করে। প্রতিটি মণ্ডপে সাজসজ্জার কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন সাতক্ষীরা পূজা উদযাপন কমিটি। বাকি যেটুকু রয়েছে সেটুকু 2-1 দিনের মধ্যে সব শেষ পর্যায়ের পথে। নির্বিঘ্ন পূজা সম্পন্ন করতে কয়েক স্তরের নিরাপত্তায় মাঠে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হবে এবং পুলিশ সর্বতভাবে সহযোগিতা করবে। এদিকে আশুলিয়ার প্রতিটি মণ্ডপে এখন উৎসবের আমেজ।
শেষ সময়ে প্রতিমাকে রংতুলিতে ফুটিয়ে তুলছেন কারিগররা। পাশাপাশি সব ধরনের মহামারী থেকে সতর্ক থাকার পরামর্শ পূজা সংশ্লিষ্টদের। এই বছর আশা করছিলাম যে অনেক ভালো হবে, আর পূজাও অনেক বেশি। এবার অনেক কাজ আমরা রাখছি, এবার অনেক কাজ আমরা করতে পারবো, আমরা মোটামুটি ভালো লাভবান হতে পারবো। সরকারের কাছে বারবার বলছি যে আমাদের এর জন্য সঠিক নিরাপত্তা দেওয়া হোক। নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা, জানালেন এই পুলিশ কর্মকর্তা। উৎসবটি যেন উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশ এবং বিশেষ করে এই অঞ্চলে ঢাকা জেলা পুলিশ বিভিন্ন রকম পদক্ষেপ কার্যক্রম গ্রহণ করেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেছেন, যাদের গণতন্ত্রের প্রতি বিশ্বাস নেই তারাই নির্বাচন গুরুত্বপূর্ণ মনে করেন না। আমি মনে করি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নির্বাচনে আসা উচিত। সকালে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, বিএনপির যদি জনগণের প্রতি অঙ্গীকার থাকে তাহলে তাদের নির্বাচনে যোগদান করা উচিত। এর আগে এলজিআরডি মন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের 54তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিএনপি একটা রাজনৈতিক দল, তারা তো তাদের ভালো বুঝে, এবং তারা যদি কমিটমেন্ট জনগণের জন্য থাকে, জনগণের জন্য তাদের অঙ্গীকার থাকে, তাদের নির্বাচনে যোগদান করা উচিত। ডেঙ্গু মশায় ব্যর্থ হলেও কিউলেক্স মশা যথাসময়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানী খিলগাঁয়ে তিনি এসব কথা বলেন। যেসব ডোবা খাল সরকারি সংস্থার অধীনে তাদের যথাসময়ে পরিষ্কার করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উত্তর মেয়র। পিডব্লিউডি জানে পিডব্লিউডির জায়গা কি আছে, রাজুক জানে তার কোথায় কোথায় তার লেক আছে, আমাদের অন্যান্য কর্পোরেশন যারা আছেন তারা জানেন যে তাদের কোন জায়গাটায় ডোবানালা আছে। সবাই যদি তার দায়িত্ব যদি নেয়, অটোমেটিক্যালি কিন্তু শহরটা পরিষ্কার হয়ে যায়, আমাদের জন্য অনেক সুবিধা হয়। বাট অবশ্যই আমরা চিঠি দিয়েছি, আমরা আশা করি চিঠি মোতাবেক তারা সেই দায়িত্বর কাজ করবে। নীলফামারীতে শুধুমাত্র একটি ব্রিজের অভাবে দুটি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন নরবরে এক বাঁশের সাঁকো। অল্প সময়ে এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলের এই সাঁকোতে প্রায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনে এই দাবি পূরণের জন্য মিলেছে শুধুই জনপ্রতিনিধিদের আশ্বাস। আজিজুল ইসলাম বহুলুর রিপোর্ট, জানাচ্ছেন মোবালিক করিম। নীলফামারী জেলা শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে দেওনাই নদী। এই নদীর বসুনিয়া ঘাট দিয়ে নীলফামারী সদর ও জলঢাকা উপজেলার মানুষের স্বল্প সময়ের যাতায়াতের একমাত্র ভরসা স্বেচ্ছাশ্রমে নির্মিত নরবরে এক বাঁশের সাঁকো। মূল সড়কের বিকল্প পথে অল্প সময় লাগাতে শিক্ষার্থী সহ প্রায় সবাই চলাচল করেন এই সাঁকো দিয়ে। এই দুই ইউনিয়নে আমরা 40,000 মানুষ এখানে বসবাস করি। আমরা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় যাওয়া আসা করি, এই যাতায়াত পথের এর একমাত্র ভরসা। প্রতিদিন 20টি ইউনিয়নের মানুষের চলাচলের সময় ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। অসুস্থ অনেক সময় ডেলিভারি অবস্থা হয়ে থাকে, তাই আমাদের নীলফামারী সদরে হাসপাতাল যেতে হলে অপর পাশ দিয়ে 20 কিলো রাস্তা ঘুরে যেতে হয়। এখানে মনে কোনো মাল টাল বেচাইলে পাইকার যায় না, কোনো অসুখ বিসুখ হলে ডাক্তার যায় না। এলাকাবাসী দীর্ঘদিন ধরে একটি ব্রিজের দাবি জানালেও মিলছে শুধুই আশ্বাস। উন্নয়নের যে ছোঁয়া টিভিতে ঘোষণা দিচ্ছে, আমরা শুনতেছি, কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা এর সুফলটুকু এখনো পাইলাম না। প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, এই বাঁশের সাঁকোটি সরিয়ে দিয়ে স্থায়ীভাবে যদি একটি ব্রিজ নির্মাণ করা যেত, প্রায় 40,000 মানুষের দুর্ভোগ কাটিয়ে উঠতে পারত। এই জনপ্রতিনিধি বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও মেলেনি কোনো সাড়া। স্কুলগামী শিক্ষার্থীরা এর উপর দিয়ে যাতায়াত করে, অনেক সময় অনেকে দুর্ঘটনার শিকার হয়। এই বিষয়টা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ করেছি, আসলে কোনো প্রতিকার হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে কোথাও বাঁশের সাঁকো থাকবে না, সুষ্ঠুভাবে যাতায়াতের সুবিধার্থে অনতিবিলম্বে এই ব্রিজটা আমরা নির্মাণের দাবি জানাচ্ছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা শোনালেন আশার বাণী। এটি নির্মাণের জন্য আমরা সাইট পরিদর্শন করেছি এবং প্রস্তাব আমরা দপ্তরে প্রেরণ করেছি। যদি অনুমোদন পাওয়া যায়, আমরা আগামীতে এই ব্রিজটি নির্মাণ করতে পারব। মোবালিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক।
সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ, UNHCR এর সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক সই। রাজধানীর তুরাগ নদে ট্রলার ডুবি মা ও 2 শিশু সহ 5 জনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ 2 জন, সন্ধানে অভিযান চলছে। 24 ঘন্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যু বেড়েছে, এপ্রিলের মধ্যে 70% মানুষ টিকার আওতায় আসবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ষষ্ঠীর মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। প্রতিমায় রঙের শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা। এই ছিল এখনকার মতো, তখন সঙ্গে থাকা ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuws এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।